ছুটিটা আজ রাজ্য বিধানসভায় মহামান্য রাজ্যপালের ভাষণের উপর আলোচনা ছিল। তো সেখানে আমরা আলোচনায় সকলেই অংশগ্রহণ করেছি এবং সেই আলোচনার বিষয়বস্তু আপনারা সবই জানেন, দেখেছেন। তো আমার এই আলোচনার চলাকালীন আমার মনে হয়েছে যে স্পিকার সাহেব, আমরা শেষে দেখলাম একদম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কিছু বিষয় বললেন, আপনারা শুনেছেন, আমি সে বিষয়ে বলার কেউ নই। কিন্তু শুভেন্দু অধিকারী সব থেকে যেটা গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে নারী নির্যাতন রোধের উপর। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনেকগুলি সিদ্ধান্ত বা নীতিগত সিদ্ধান্ত বা দৃষ্টিভঙ্গি তিনি তার ভাষণে রেখেছেন। তার মধ্যে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন নারী নির্যাতনের উপর, এবং তিনি বলেছেন বাংলায় যা যা নারী নির্যাতনের নির্দিষ্ট অভিযোগ আছে সেটা কেউ ছাড় পাবে না। এখন মুখ্যমন্ত্রী বলছেন নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ, জিরো টলারেন্স। রাজ্যপালের ভাষণে রয়েছে নারী নির্যাতনে জিরো টলারেন্স। আর মাননীয় স্পিকার সাহেব নারী নির্যাতনে অভিযুক্ত একজনকে তিনি বিরোধী দলনেতার পদে অনৈতিকভাবে বসিয়ে দিলেন। তো এটা তো সম্পূর্ণ রকমভাবে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। ওনারা বলছেন তামান্নার ন্যায় বিচার চাই, অভয়ার ন্যায় বিচার চাই, একদম ঠিক, প্রত্যেকটা ঘটনার ন্যায় বিচার চাই। তাহলে বালুরঘাটের নম্রতারও তো ন্যায় বিচার চাই। ফলে আগের দিন রাজ্যপাল বলেছিলেন নারী নির্যাতন জিরো টলারেন্স, আজ মুখ্যমন্ত্রী বলেছেন নারী নির্যাতন জিরো টলারেন্স। আমার ভাষণে আমিও স্পিকার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে নারী নির্যাতনে অভিযুক্ত, এফআইআর নেমড এবং সংশ্লিষ্ট মহিলার পূর্ণাঙ্গ বয়ান বিবৃতি রয়েছে এমন একজনকে কোনো অবস্থায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা পদে স্পিকার রাখতে পারেন না। এটা সংখ্যার বিষয় নয়, এটা নীতির বিষয়। যে সরকার বলছে নারী নির্যাতনের আমাদের হচ্ছে জিরো টলারেন্স, সেখানে যে ব্যক্তির বিরুদ্ধে নথিভুক্ত অভিযোগ রয়েছে, যেখানে সংশ্লিষ্ট মহিলা লিখিতভাবে এবং ভিডিও করে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমরা সবাই দেখেছি তার অভিযোগ, এমন কোনো কালিমালিপ্ত ব্যক্তিকে বিরোধী দলনেতা, যদি স্পিকার সাহেব ভেবে থাকেন যে এই ধরনের একজনকে বসিয়ে রেখে একটা ব্যবস্থাপনার মাধ্যমে তার পছন্দ মতো বিধানসভা চালাবেন, সেটা দুর্ভাগ্যজনক। আমার ভাষণে আমিও সরাসরি তাকে বলেছি এটা কি করে হতে পারে যেরকম নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত। আর দ্বিতীয়, আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দেবো। একদম শেষে তিনি যখন বক্তৃতা করছিলেন এবং সেইখানে তিনি কিছু কড়া ব্যবস্থার কথা বলছিলেন, কড়া ব্যবস্থা, সেটা দুর্নীতির প্রসঙ্গে হোক বা বিভিন্ন ক্ষেত্রে অনৈতিক আচরণ বা নারী নির্যাতন। এখন আমি তার বক্তব্যের মধ্যেই বলতে চাই, এটা একটু রীতিবিরুদ্ধ, কিন্তু থ্যাঙ্কস টু শুভেন্দু অধিকারী, এবং স্পিকার প্রথমে বারণ করছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী বলেন না ওকে মাইক দিন, এবং আমার মাইকটিও চালু করা হয়। তো ফলে সেখানে আমি ওনাকে স্পষ্টভাবে দুটো জিনিস বলেছি। একটা হচ্ছে এই বিরোধী দলনেতার নারী নির্যাতনের বিষয়টা, দুই হচ্ছে যে উনি বলছেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, উনি বলছেন এই দুর্নীতির অভিযোগ, উনি বলছেন আমি কাউকে ছাড়বো না। আমরা পূর্ণ সমর্থন করছি। আমরা যারা তৃণমূল কংগ্রেসের হাউসে ছিলাম শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, আমরা পুরো সমর্থন করছি মুখ্যমন্ত্রীকে। কিন্তু তার সঙ্গে আমি যেটা যোগ করেছি মুখ্যমন্ত্রীর কাছে, যে আপনি বলছেন কড়া ব্যবস্থা নেবেন, আমরা পূর্ণ সমর্থন করছি, কিন্তু এখন যারা তৃণমূল থেকে একটু ছাড়ছি, তৃণমূল ভাঙছি, একটা অমুক দলে চলে গেলাম, তাদের একজনও যেন বাঁচতে না পারে যদি কোনো অভিযোগ থাকে। এরকম অভিযোগ আসছে অনেকে বাঁচার জন্য যাচ্ছে।
অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সেই অভিযোগ সাংসদ হতে পারে, কেউ বিধায়ক হতে পারে, কেউ পুরপিতা হতে পারে, কেউ প্রাক্তন বিধায়ক হতে পারে, সকলের বিরুদ্ধে নেই। কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে আপনাদের সকলের সামনে, এবং থ্যাঙ্কস টু চিফ মিনিস্টার, ওনার বলার মধ্যে আমাকে মাইকটা দিতে অ্যালাউ করেছেন। ফলে এটা নিশ্চিতভাবে ওনার সঙ্গে আমাদের রাজনৈতিক অমিল থাকতে পারে, ওনার রাজনৈতিক বক্তব্যগুলির বা নীতির আমাদের অমিল থাকতে পারে, ভালো কাজটা ভালো কাজ, খারাপ কাজটা খারাপ কাজ, কিন্তু উনি সৌজন্যটা দেখিয়েছেন যে আমি ওনার বলার মধ্যে বলতে চেয়েছি, সেখানে কিন্তু আমার মাইক পাওয়ার কথা নয়। একটা কমেন্ট করতে পারি, বাট মাইক পাওয়ার কথা নয়। স্পিকার সাহেব বলছিলেন এখন নয়, কিন্তু চিফ মিনিস্টার বলেন না ওকে মাইক দিন। চিফ মিনিস্টার অনুমোদন করার পর আমাকে মাইকটা দেওয়া হয়, এবং আমি খুব স্পেসিফিক্যালি এটা রেকর্ড করিয়েছি, যদি দুর্নীতি বা অনৈতিক কাজের বিরুদ্ধে ব্যবস্থা হয় আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পূর্ণ সমর্থন করব। কিন্তু যারা এখন তৃণমূল থেকে একটু দূরে গিয়ে তৃণমূলটাকে একটু ভাঙার চেষ্টা করে হঠাৎ সাধু সেজে ডিস্টেন্স বাড়িয়ে সাধু সাজতে চাইছে, তাদের যার যার বিরুদ্ধে অভিযোগ আছে একটাও যেন ছাড়া না পায়। মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন এবং আমরাও সেটা ফলো আপ করব। কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে আমরা কিছু আমাদের কানে এসেছে। মুখ্যমন্ত্রী তো প্রকাশ্যে বলেছেন যে অমুকের বিরুদ্ধে এতগুলো বেআইনি নির্মাণের আছে, অ্যারেস্ট করুন, এফআইআর করুন। তাহলে বাঁচতে কেন এখন সাধু সাজতে যাচ্ছে? শুধু তৃণমূলকে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করলে ছেড়ে গেলে এরা ভাবছে মানে বেঁচে যাবে আইন থেকে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে একটাকে বাঁচতে দেবেন না, এবং আমরা সমানের ফলো আপ করব। ওদের এলাকার যার যার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, এলাকাবাসীরও আমাদের কাছে যা অভিযোগ তারা যদি আমাদের কাছে পাঠান, আমরা তৃণমূলের কাউকে যেমন রক্ষা করতে যাব না, তেমনি তৃণমূল থেকে একটু সরে যাওয়ার ভাব দেখিয়ে যারা নাটক করবেন তাদের বিরুদ্ধেও যা যা অভিযোগ আমাদের কাছে আসবে আমরা সব ফাইল করব। ফলে যে কারুর বিরুদ্ধে কারুর কাছে ইডি গেছে দুদিন আগে, হঠাৎ দেখা যাচ্ছে বিদ্রোহী শিবিরে, কারুর কাছে সিআইডি গেছে বিদ্রোহী শিবিরে, কারুর কাছে সিবিআই গেছে বিদ্রোহী শিবিরে, কারুর সব অন্য ধরনের সব বিদ্রোহী শিবির। ফলে বিদ্রোহী শিবিরে যেতে পারেন, কিন্তু বিদ্রোহী শিবিরে নাম লেখালে অন্য অভিযোগ থেকে আইনি মামলায় বেঁচে যাবে, এটা যেন না হয়। সেটা আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি এবং তিনি সহমত পোষণ করেছেন। এ নিয়ে কোনো মন্তব্য করব না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। তিনি যদি নাম করে কাউকে বলতেন তারপরে আলোচনা আসে, উনি কোনো একটা শব্দ ব্যবহার করেছেন, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। আমি এ নিয়ে কোনো মন্তব্যই করব না, কারণ পুরোটা সে সময় এত গন্ডগোল চলছিল, ঠিক কি বলেছেন পুরোটা শুনতে পাইনি। দেখুন, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কোনো অভিযোগ করেছেন তার বক্তব্যে, তার উল্টো দিকটা যতক্ষণ না তথ্যগুলো আমাদের কাছে আসছে বা যারকে কেন্দ্র করে অভিযোগ করেছেন তিনি যতক্ষণ না কিছু বলছেন ততক্ষণ এ বিষয়ে মন্তব্য করতে পারবো না। সেটা পরিষদীয় বিষয়, সেটা আমাদের সিনিয়র নেতৃত্ব সৌমেনদেব চট্টোপাধ্যায় বা যারা পরিষদীয় দলের সিনিয়র নেতৃত্ব, বিমান বন্দ্যোপাধ্যায় প্রাক্তন স্পিকার ওনারা আছেন, প্লাস দলের শীর্ষ নেতৃত্ব, তারা বিষয়টা খতিয়ে দেখবেন। মুখ্যমন্ত্রী এটাও বললেন যে সরকারের রাজস্বের টাকা এটা ক্যামাক স্ট্রিটে দুবাই চলে গেছে। দেখুন, উনি কিভাবে কি ইঙ্গিত করে কিছু বলেছেন, এখন দুম করে তার উপর দাঁড়িয়ে তো কোনো মন্তব্য করা যায় না। আমার মনে হয় উনি মাননীয় মুখ্যমন্ত্রী যখন কিছু বলছেন তাহলে নিশ্চয়ই তিনি যথেষ্ট দায়িত্ব নিয়ে বলবেন, অথবা কারোর নাম স্পষ্ট করে বলবেন। তো এরকম হাওয়ায় একটা ছেড়ে দিলে কি মন্তব্য করব, বা যদি কারোর বিরুদ্ধেও কিছু থাকে তাকেও তার বক্তব্যটা রাখার বা আইনি ব্যবস্থা নেওয়ার কিছুই তো সুযোগ পাবেন না যদি নির্দিষ্ট না হয়। কিন্তু মুখ্যমন্ত্রী যখন বলেছেন তিনি তার নিজের দায়িত্বে বলেছেন, এখানে আমি কোনো মন্তব্য করব না। বললেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ব্যস্ত, ভাইপো জেলে গেল কিনা এবং দাদার বাড়ি ভাঙলো কিনা, এইসব নিয়ে উনি এখন ব্যস্ত। দেখুন, মানুষের কথা ভাবছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় এই যে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর যে আক্রমণ চলছে, হামলা চলছে, ঘর ছাড়া, তিনি সবটা নিয়েই উদ্বিগ্ন। তারা আমাদের যারা
আছি তাদের যথাযথ নির্দেশ দিচ্ছেন। আইনি পরিষেবা দেওয়ার জন্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আনুষঙ্গিক আরও যারা আইনজীবী আছেন তাদেরকে নির্দেশ দিচ্ছেন, যাদের আইনি প্রোটেকশন প্রয়োজন, আইনি দরকার প্রয়োজন। ফলে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মীদের পাশে নেই, এই ধরনের আলোচনাটাই সম্পূর্ণ ভুল। তিনি পুরো দস্তুর কর্মীদের কোন এলাকায় কি তিনি যোগাযোগ রাখছেন, ফোন করছেন, যারা আসছেন দেখা হচ্ছে, আমাদের নির্দেশ দিচ্ছেন। আমরা থানায় থানায় ঘুরছি বা পুলিশের সঙ্গে কথা বলছি, সংশ্লিষ্ট সব মহলে কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টায় উদ্বিগ্ন, চিন্তিত এবং যথাযথ দায়িত্ব পালন করছেন। সেটা মুখ্যমন্ত্রী বললেন, শুনলাম। তার যেন কোনো সমর্থন অপসমর্থনের ব্যাপার নয়। আপাত দৃষ্টিতে এটা দেখলে শুনতে ভালো লাগছে। যদি কেউ সরকারি কাজে কোনো দুর্নীতি করে থাকে, সেখানে যদি সরকারি কাজে কোনো দুর্নীতি থাকে তাহলে সম্পত্তি অ্যাটাচ করার কথা বলা হচ্ছে। এটা নিশ্চিতভাবে আপাত দৃষ্টিতে ইতিবাচক, কিন্তু সেটার কোনোভাবে কোনো অপপ্রয়োগ বা অপব্যবহার যাতে না হয় সেটা নিশ্চয়ই দেখতে হবে। যেটা প্রতিহিংসাপরায়ণভাবে কাউকে সর্বশান্ত করতে একটা অভিযোগ লাগিয়ে দিয়ে এগুলো করা হলো কিনা, সেগুলো পরবর্তীকালে নিশ্চয়ই আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। কর্মীদের বিষয়ে যে বিষয়টা আপনি বলছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ওয়াই চ্যানেলে বলছিলেন যে নেতারা গেলে যান, কর্মীরা আমার সঙ্গে আছে। আমরা দেখছি যে ভোটের এই বিপর্যয়ের পর 4টে থেকে 6টা কালীঘাটে বহু মানুষ আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় 4টে থেকে 6টা যদি দেখা করেন, কিন্তু তার বাইরেও রাত্রি 2টো, 2:30, 3টে অবধি তিনি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকছেন। কোথাও কোনো ঘটনা ঘটলে তিনি সঙ্গে সঙ্গে খবর পেয়ে তার পরবর্তী ব্যবস্থা করা। আগের দিন কিছু ছেলে মেয়ে বিপদে পড়েছিল, রাত্রি 2টো, 2:30-র সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সমস্ত তার ব্যবস্থা করেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত কর্মীদের, এই যারা বিপ্লব করছে তারা তো একটা এলাকায় একটা থানায় কোথাও যাচ্ছে না। এই যে কর্মীদের পাশে থাকার কথা যারা বিরোধী দল বলে দাবি করছে, যারা স্পিকারের কাছ থেকে যে চাটন মৃত নিয়ে গেল, একটা ধর্ষণে অভিযুক্ত জিপ চাটা মাল, বালিশ চাটা মাল, তো তা এখনও তো থানায় একদিনও থানায় কোনো আক্রান্ত কর্মীর পাশে পুলিশের সঙ্গে নেগোসিয়েশন। আমরা তো থানায় ঘুরছি, কেউ অ্যারেস্ট হয়েছে তাকে কিভাবে করা যায়, আইনি কী কী সাহায্য দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শোভনদেব চট্টোপাধ্যায় বা আমরা যারা এখানে আছি বা যারা সংগঠনের দিকে আছেন হচ্ছে। আর এরা শুধু ব্যাকডোর দিয়ে কিভাবে চেয়ারে বসা যায়, অমুক বসা যায়, বিরোধীদের নাটক করে অর্ধেক লোক ওদের সঙ্গে নেই। দেখতে থাকুন না কি হয়। অর্ধেকের বেশি লোক ওদের সঙ্গে নেই। শুধুমাত্র ওই এলাকা পুলিশ গ্রেপ্তারি এড়াতো। এই যারা কিছু পুরপিতা গেছেন ওখানে, ওই কালকে কোথায় গেছিলেন কাউন্সিলর, খোঁজ নিয়ে দেখুন না কেন গেছে, কিসের জন্য গেছে। দুদিন আগে তো অভিষেক ছিল বস, আর মমতাদি হচ্ছে দিদি 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 দিদি। তারা কেন গেছে দেখুন না, কি এড়াতে গেছে, কি অনুরোধ নিয়ে গেছে, দেখতে থাকুন না। ওদের মধ্যে যাদের কোনো রকম বাড়তি বোঝা নেই, বিভ্রান্ত হয়ে গেছেন, তারা নীতিগতভাবে সমর্থন করছেন না। আমরা ঠিক আছি। আমি এটা এক্ষুনি বলতে পারবো না, কারণ আমি সারাদিন আজ বিধানসভায় ছিলাম। বর্তমান মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে বললেন যে তিনি খুশি হারেন, তাকে কি জননেত্রী বলতে হবে? না, এগুলো কোনো কাজের কথা নয়। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে কাউন্টিং হচ্ছে এটা সবাই দেখেছে। কিভাবে এজেন্ট বার করে দিয়ে তাঁকেই কার্যত ধাক্কা মারতে মারতে বার করে দিয়ে কেন্দ্রীয় বাহিনী না দিয়ে শেষ 3-4 রাউন্ডে তো সমস্ত উল্টে পাল্টে দেওয়া হয়েছে। তার আগের থেকেই শুরু হয়েছে, প্রথম থেকেই শুরু হয়েছে। ফলে এটা তো একটা রাজনৈতিক একটা কথা। কাউন্সিলর বিশ্বরূপ দে তিনি বলেছেন যে এই যে প্রতীক নিয়ে যে আপনাদের নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে, এর থেকে বিজেপিতে চলে যাওয়া, সেটা ওনার বিষয়, মানে ওনার বিষয়। ওনার সঙ্গে আবার নিশ্চয়ই যদি ওনার দলের প্রতি ভালোবাসা থাকে, নেত্রীর প্রতি আনুগত্য থাকে, উনি নিশ্চয়ই কথা বলবেন। আর বিশ্বরূপ ম্যাচিওর ছেলে, এখন দেখা যাক উনি কি বলেন। শোভনদেব চট্টোপাধ্যায় না কোন বার্তা টার্তা না, আমরা এর মধ্যে ঢুকছি না। আমরা সেটা হচ্ছে স্পিকার সাহেব যাদেরকে দিয়ে বসেছেন। এখন তো
মুখ্যমন্ত্রীকে সেটা তিনি মানে ওই লাইনেই তাকেও চলতে হবে, নইলে উনি স্পিকারের বিরোধিতাটা কী করে করবেন। ফলে ওদের মনে হচ্ছে যে এই ধরনের ব্যক্তিরা যদি বিরোধী পক্ষে থাকে এবং তাদের যদি আসল বিরোধী বলা যায়, তাহলে তারা একটা লেভেলের পর হবে না। কোনো ব্যক্তি সম্পর্কে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ৮০-৯০টা বেআইনি নির্মাণ, নবান্নের মিটিংয়ে খোলাখুলি সবার সামনে তাকে বলছেন কি হলো আপনার ইললিগালগুলো এবার একটু রেগুলারাইজ করে নিন, তো তিনি এখন বিদ্রোহী। তাহলে মুখ্যমন্ত্রী কেন? শাসক দল তো চাইবে যাদের এই ধরনের পিছু টান আছে সেরম প্রচুর লোক এক জায়গায় থাকুক, সেই বিরোধীকে সুতোর টানে চালাতে সুবিধা হয়। একটা ধর্ষণে অভিযুক্ত যার ভিডিও, আমি তো স্পিকারকে জিজ্ঞাসা করতে গিয়ে জিজ্ঞেস করলাম না প্রথম দিন বলে, আপনি ও জিপ চাটাটা দেখেছেন? তাহলে আমি পাঠিয়ে দিতাম। না হাসিন না, সিরিয়াস। না আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু ওই ভদ্রলোকের প্রথম আজকে আমার সঙ্গে সামনাসামনি কথা হলো বলে স্পিকার সাহেবকে বলিনি। আমি তো বলেছি যেরকম একজন কি বলে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, তাকে আপনি এটা করেছেন। তা আমি পরের দিন জিজ্ঞেস করে নেবো জিপ চাটাটা দেখেছেন, যদি না দেখে থাকে তাকে আমি ভিডিওটা দেখাবো ওখানে, যে এই যে হচ্ছে আপনার 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 বিরোধী দলনেতা, আপনি একে পছন্দ করেছেন, জিপ চাটছে। আর মুখ্যমন্ত্রী বলছে ধর্ষণের অভিযোগ, আমরা নারী নির্যাতন আমরা জেলা দেখে ধরে ধরে এনে বিচার করব। আর সব থেকে বড় সামনে বসে আছে বিরোধী দলনেতা, যে হচ্ছে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। তাদের সব মানে যিনি অভিযোগকারিনী তার ভিডিওগুলো, মানে তার যে অভিযোগের ভিডিও সেগুলোও ভাইরাল হয়ে আছে। তো এইরকম একটা ধর্ষণের অভিযুক্ত একটা আঁতেল সেজে ঘুরে বেড়াবে ছাগলদাড়ি রেখে, তো এরকম একটা বালিশ চাটা মাল। আরে আমাদের বলে চটি চাটা তৃণমূল, হ্যাঁ আমরা গর্বিত, চটি চাটা তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের নেত্রী, চটি পরেন, দীর্ঘদিন ধরে হাওয়াই চপ্পল পরে এসছেন, চটি চাটা। আর যারা ঋতর পেছনে ঘুরছে তারা তো বালিশ চাটা, এ তো মহা মুশকিল। চটি চাটা তৃণমূল গঠনমূলক দায়িত্ব পালন করছে, বালিশ চাটা তৃণমূল বালিশ এবং অন্যান্য পাপ ঢাকার জন্য কয়েকজনকে নিয়ে ওখানে ঘুরঘুর করছে, বাকিরা বিভ্রান্ত হয়ে আছেন, তারা ওদের সঙ্গে থাকবেন না, লিখে রেখে দিন। আত্মসম্মান থাকলে কেউ ঋতর মতো একটা বহিষ্কৃত মাল, ডবল বহিষ্কার। আমি ঋতকে বলছি, ঋত নারী নির্যাতনে অভিযুক্ত বালিশ চাটা মাল। ও যদি এক বাপের ব্যাটা হয় আমার এগেনস্টে মানহানির মামলা করুন। ঋত তুই বালিশ চাটা, চল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা অকৃতজ্ঞ বেঈমান। যখন সিপিএম তাকে বিভিন্ন অভিযোগে, সেগুলো সিপিএমের নেতারা বলতে পারবেন, বিভিন্ন অভিযোগে লাথি মেরে তাড়ায়, তখন ঘুরঘুর করতো তো দিল্লিতে তৃণমূলের কাছাকাছি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রোটেকশন দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো খারাপ ঝগড়া ভাব প্রেম ভালোবাসা ছেড়ে দিন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন সিপিএম থেকে বিতাড়িত হয়ে ঘুরছেন তখন তাকে প্রোটেকশন দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের একাংশের বড় আপত্তি সত্ত্বেও তাকে প্রথমে একটা কোনো আদিবাসী সংক্রান্ত কমিটির চেয়ারম্যান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাকে রাজ্যসভায় পাঠানো হয়, আইএনটিটিউসির রাজ্য সভাপতি করা হয়। উলুবেড়িয়া পূর্বের মতো ক্রিম সিট দিয়েছেন এবং জিতলে এই ঋতব্রতই মন্ত্রী হতো অভিষেকের সুপারিশ নিয়ে। সে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করছে। অভিষেকের 10টা কাজ, 10টা আমরা কেউ সমর্থন করতে পারি, কেউ নাও পারি, আমরা সেটা নিয়ে কথা বলবো। কিন্তু যদি ব্যক্তিগত উপকার, যাকে দাঁড় করিয়ে রেখেছে, যাকে অস্তিত্বে রেখেছে। আচ্ছা আপনারা একটা কথা বলুন তো আমায়, এই যে বিদ্রোহীদের জিজ্ঞাসা করুন, এইখানে যে ঢুকেছে যারা, নমিনেশন ইলেকশনের 1.5 মাস হয়েছে, তাই তো? নমিনেশনের সময় 2টো ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়েছে, নইলে কেউ আমরা তৃণমূল হতাম না। কিন্তু ফর্ম এ ফর্ম বি, মমতাদির সই ছিল, অভিষেকের সই ছিল। আরে বিধায়ক হয়েছে, দলের নমিনেশনের সঙ্গে তোমাকে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির সই দিতে হয়েছে, আর তুমি আজকে জিতে এসে বলছো এই দুজনকে আমরা সরিয়ে দিচ্ছি। এ কি পাগল? আপনার বলে রাখি, আমি একটু বেরোবো, আমার তাড়া আছে, কিন্তু ওই বলে রাখি ওই ইয়েদের, যারা এই কদিন আগের ফর্মে মমতা ব্যানার্জি আর ঋতব্রত ব্যানার্জির সই, ফর্ম এ বি জমা দেওয়া ছাড়া তৃণমূলের প্রার্থী হতো না। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির সই সহ ফর্ম জমা দিয়ে তৃণমূলের প্রার্থী হয়েছে। কত বড়
অকৃতজ্ঞ বলে সেই দুজনকে সরাতে নেমেছে। সেই জন্য আমি বলছি, শুনুন কি হয়েছিল 1857 পর। সফটওয়্যার আপডেট করতে হবে, বিশ্বাসঘাতকতার সফটওয়্যার আপডেট করতে হবে। তখন ছিল কি কি নাম, সফটওয়্যারে মারুন, এখন নামগুলো বেরিয়ে যাবে। পরিণতি মির্জাফর কুষ্ঠ হয়ে, মিরান বজ্রাঘাতে, মোহাম্মদী বেগ পাগল হয়ে কুয়োতে ঝাঁপ দিয়েছিল, ঘসেটি বেগম আমিনা বেগম বন্দী ছিলেন, তারপর বুড়িগঙ্গাতে ডুবিয়ে মারা হয়েছিল, রাজা রাজবল্লভ পদ্মায় ডুবে মারা গেছিলেন, জগৎ শেঠ ও রূপচাঁদ এরা মিরনের নির্দেশে মুঙ্গের দুর্গ থেকে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল, রায় দুর্লভ কারাগারে মারা গেছে, নন্দকুমার পরে হেস্টিংস ফাঁসি দেয়, মীর কাসিম নিঃস্ব শোচনীয় অবস্থায়। এই নামগুলো সার্চ করে সফটওয়্যারে আপডেট মারবেন, এখনকার নাম আর ভবিষ্যতের পরিণতি বেরিয়ে যাবে। कौन है ममता बनर्जी असली तृणमूल है और कौन है? ममता बनर्जी असली तृणमूल है। ममता मीन्स तृणमूल, तृणमूल मीन्स ममता दीदी। और जो लोग बड़ा बड़ा बात करना है ना, अभी 1 महीना हुआ एमएलए होके यहाँ पर आया है, तो उसको नॉमिनेशन के लिए नॉमिनेशन पेपर के साथ एफिडेविट के साथ एक फॉर्म ए फॉर्म बी जमा देने का रीति है, नहीं तो वो तो तृणमूल कांग्रेस कैंडिडेट ही नहीं होगा। तो किसका सिग्नेचर था? दीदी का सिग्नेचर था। किसका सिग्नेचर था? अभिषेक बनर्जी का सिग्नेचर था। 1.5 महीना पहले जो लोग ममता दीदी और अभिषेक को सिग्नेचर फाइल करके अपना को तृणमूल का कैंडिडेट साबित किया, वो लोग बोल रहा है ममता दी नहीं है, अभिषेक नहीं है, वो अलग तृणमूल है। तृणमूल मीन्स ममता बनर्जी मीन्स तृणमूल। मुख्यमंत्री भ्रष्टाचार ने जो बोला, हम लोग तो सपोर्ट कर रहे हैं, भ्रष्टाचार के खिलाफ जो स्टेप होगा। लेकिन थैंक्स टू चीफ मिनिस्टर हमको अलाउ किए थे, उनके बोलने के टाइम में भी हम कुछ बोलने चाहते थे। मैंने उसको रिक्वेस्ट किया, ऑनरेबल चीफ मिनिस्टर आप जो भ्रष्टाचार के खिलाफ आप जो एक्शन लेंगे पूरा सपोर्ट है। लेकिन कुछ लोग आपने कुछ करना में छुपाने के लिए अभी अलग डिस्टेंस रेबल ये सब हो रहा है। सब लोग नहीं हो रहा है, कुछ लोग हो रहा है, मेन ऑर्गेनाइजर्स, तो उसको भी नहीं छोड़ना चाहिए। ये तृणमूल छोड़ रहा है इसीलिए लीगली वो लोग बांट जाएंगे, ऐसे नहीं होना चाहिए। सेम बोला है, नहीं होगा ऐसा।